আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলকে শাস্তির বিধান বাদ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া অনুমোদন, বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন বাতিল। আজ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দেবেন বেগম খালেদা জিয়া। কারাগারের দলের নেত্রীকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাজনৈতিক তকমা দিয়ে কেড়ে নেওয়া যাবে না কথা বলার অধিকার। এবং পুলিশের শীর্ষ পদে রদবদল, নতুন আইজি বাহারুল আলম, ডিএমপি কমিশনার হলেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, প্রজ্ঞাপন জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এদিন বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিলের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফজলে রাব্বি রিপোর্ট। প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা, এ কারণে অন্যান্য দিনের তুলনায় সচিবালয়ে ছিল বাড়তি নিরাপত্তা। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এদিন বিদেশি আইনজীবী নিয়োগের সুবিধা রাখা, দেশের বাইরে সংঘটিত অপরাধ আমলে নেওয়া সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024 অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। তবে বিচারকে বিতর্কিত না করতে ট্রাইব্যুনাল কর্তৃক রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার যে বিধান রাখা হয়েছিল তা বাতিল করে দেয় উপদেষ্টা পরিষদ। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। এটা এই যে অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়, এগুলি রেকর্ড করার স্বার্থে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। এদিন আওয়ামী লীগ সরকারের আমলে করা বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিলের প্রস্তাব গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। আলোচনা হয় শ্রম পরিস্থিতি নিয়ে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি, তারাও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছে। এই সবগুলি নিয়ে কথা হয়েছে। বৈঠকে শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সহায়তা করে এমন শিক্ষা ব্যবস্থা তৈরির উপর জোর দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং এ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার বিধান বাদ দিয়েই সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উপদেষ্টা পরিষদে গৃহীত হয়েছে। তিনি বলেন, আইনের প্রস্তাবনায় রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার বিষয়টি থাকলেও উপদেষ্টা পরিষদের বৈঠকে তা বাদ দেওয়া হয়েছে। এ সময় কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উপদেষ্টা মাহফুজ আলম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার বিধান বাদ রেখেই সংশোধন করা হয়েছে। কোন অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদ আলোচনাতে বলা হয়েছে, আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না, আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। কোনো দল বা সংগঠনকে নিষিদ্ধ করতে প্রচলিত আইনে বিচারের কথাও জানান তিনি।
কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, 1978 পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সে রয়েছে। এ সময় কোনো ধরনের উস্কানিতে শিক্ষার্থীদের পা না দিতে আহ্বান জানিয়ে উপদেষ্টারা বলেন, সকল দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে, এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে উস্কানির মধ্যে না পড়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি। ছাত্রদের ভিতরে এখনো অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে, দাবি দেওয়া আছে। দাবি দেওয়াগুলোর ক্ষেত্রে সরকার খুবই রিসেপটিভ যে আসেন, আপনারা কথা বলেন। ব্রিফিংয়ে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতা এবং শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনে 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে সার্চ কমিটি। তবে সন্ধ্যায় বঙ্গভবনে যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা হয়নি বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নুল আবেদিন। তিনি জানান, সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে না আসায় এই বৈঠক হয়নি। গত 29 অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আজ সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এটিএন বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত সচিব ABM আব্দুস সাত্তার। বৃহস্পতিবার বিকেল 3টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন সাবেক প্রধানমন্ত্রী। দুদিন আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন 2 কর্মকর্তা গুলশানের বাসায় গিয়ে বেগম জিয়ার সাথে দেখা করে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র 26 নেতাকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। 1.5 দশক আগে সবশেষ সেনাকুঞ্জে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কিনা তা দেশের জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে হত্যার, দুর্নীতি, দুঃশাসনের দায়ে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার করতে হবে। ফেনীর ফুলগাজীতে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির অবস্থান নিয়ে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফুলগাজী শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে ফেনীর বন্যা দুর্গত মানুষের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশকে জঞ্জাল মুক্ত করে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে দাবি করে ফখরুল বলেন, তাদের রাজনীতি করার অধিকার আছে কি না তা জনগণ ঠিক করবে। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোন ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোন দলকে নির্বাচন করতে দিকে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। পরে ছাগলনাইয়ায় 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের অমানবিক নির্যাতনের শিকার হয়েও বিএনপি মাথা নত করেনি। স্বৈরাচারের বিদায়ের পর মানুষ যে স্বপ্ন দেখছে তা নস্যাৎ হতে দেয়া যাবে না। দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। 3 মাস পর হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কার দিল, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে।
অন্যদিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারকে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া, যার মাধ্যমে হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছে, সেই দৈত্য যাতে সৃষ্টি না হয়, ক্ষমতার বন্টন হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। জুলাই অভ্যুত্থানের সময় যেসব গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে সেসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণমাধ্যমে 16 বছর কার কি ভূমিকা ছিল এবং গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। রাজধানীতে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই শীর্ষক আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। মিডিয়া সংস্কারকে উপলক্ষ করে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সভা থেকে গণমাধ্যমকে একচেটিয়া নিয়ন্ত্রণ করতে বিগত সরকারের করা বেশ কিছু আইন বাতিলের দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা পরিপন্থী আইনের ধারাগুলো পরিমার্জন করে স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তদন্ত সাপেক্ষে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট মালিক ও টেলিভিশনগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেন তারা। আইসিটি অ্যাক্টের কথা মনে আছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু অ্যাক্ট ছিল। আমি জানি অনেক পত্রিকা আইসিটি একটা যে দুর্বল একটা কোড, সেটা নিয়ে একটা কথা পর্যন্ত লেখে নাই। তারা ভয় পেয়েছেন এতে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, তাহলে এই ফাঁসির কাজটা হয়তো বা ব্যাহত হবে। রাজনৈতিক বিবেচনায় নিকট অতীতে বেশিরভাগ টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, এসব প্রতিষ্ঠানের নির্বাহীরা চ্যানেলগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট করেছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। তারপরে আপনার 2014, 2018, 2024-এর ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে এবং তারা দেখাতে চেয়েছে যে এগুলো লেজিটিমেট ইলেকশন এবং এই লেজিটিমেট ইলেকশনের পিছনে তারা ভয়াবহভাবে সাপোর্ট দিয়েছে। আওয়ামী লীগ সরকার প্রধানের প্রত্যেকটি প্রেস কনফারেন্সকে প্রমাণ হিসেবে নিয়ে কোন সাংবাদিকের কি ভূমিকা ছিল তাও যাচাই বাছাই করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানুয়ারি মার্চে 2015 সালে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হলো, এটা কারা করলো, কিভাবে করলো, এবং ওই সময় আপনার জার্নালিজমটা আবার আমাদের রিভিজিট করা উচিত। আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছিল, কারা ইনভলভ ছিল। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন বাহরুল আলম। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার পদে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত 5 আগস্ট রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুলিশের বড় রদবদল হয়। 6 আগস্ট পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান মইনুল ইসলাম। তবে তার নিয়োগের 3.5 মাসের মাথায় তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বাহরুল আলমকে 2 বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে 7 আগস্ট ডিএমপির নতুন কমিশনার হিসেবে পুলিশের মহাপরিদর্শক মইনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাকেও এ পদ থেকে সরিয়ে নতুন ডিএমপি কমিশনার হিসেবে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে 2 বছর চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। এবার পার্টিস খেলা খবর। হকিকে দেশে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা বললেন ফেডারেশনের নতুন অ্যাডক কমিটির কর্মকর্তারা। কয়েকদিন আগে 9টি ফেডারেশনের অ্যাডক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। এই কমিটি গঠনের পর প্রথম সভা করল হকি ফেডারেশন। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 18 সদস্যের কমিটি থেকে এদিন উপস্থিত ছিলেন 13 জন। এ সময় সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান বলেন, হকি ফেডারেশনকে উজ্জীবিত করার লক্ষ্য থাকবে তাদের। সভা শেষে 2টি যুব হকি দলের জার্সি উন্মোচন করা হয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। রাজনৈতিক দলকে শাস্তির বিধান বাদ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া অনুমোদন, বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন বাতিল।
আজ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন বেগম খালেদা জিয়া। কারাগারের দলের নেত্রীকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব, রাজনৈতিক তকমা দিয়ে কেড়ে নেওয়া যাবে না কথা বলার অধিকার। এবং পুলিশের শীর্ষ পদে রদবদল, নতুন আইজি বাহারুল আলম ডিএমপি কমিশনার হলেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, প্রজ্ঞাপন জারি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।